আহ, আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত যে মামলাটা শুনানি ছিল। এখন মাথায় রাখতে হবে এটা যে ভোট পর্ব মিটে যাওয়া এবং ভোট পর্বের পরে আপনার কাউন্টিং হয়ে যাওয়া, নতুন সরকার ফরমেশনের পরে এটা প্রথম শুনানি। এবার ভোটের আগে এই মামলাটা যেরকম গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল, যেহেতু বিপুল সংখ্যক ভোটার তারা ভোট দিতে পারেনি এবং তারা আদৌ ভোট দিতে পারবে কিনা সেটাই সুপ্রিম কোর্টের কাছে সাবজুডিস ছিল। সুতরাং তখন এই ব্যাপারটা যেরকম আগ্রহ সহকারে সবাই লক্ষ্য করছিল, এখন অনেকটাই সেই আগ্রহটা কমে গেছে, এটা বলাই যায়। তবে তাদের কি হবে যারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে এবং যে অ্যাপিলের সিদ্ধান্ত কি হচ্ছে তার অপেক্ষায় বসে আছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে যারা এই এসআইআরটাকে চ্যালেঞ্জ করে বা এসআইআরটা যাতে যথাযথ নিয়ম মেনে হয়, যাতে প্রত্যেকটা বৈধ ভোটার ভোট দিতে পারে, এইগুলো ইস্যু করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারা তাদের লড়াইটাকে নিশ্চয়ই চালিয়ে নিয়ে যেতে চাইছেন। তবে মাথায় রাখতে হবে যে এর মধ্যে অনেক পলিটিক্যাল ইস্যু, কারণ পুরো ব্যাপারটাই যেহেতু ভোট কেন্দ্রিক, অনেক পলিটিক্যাল ইস্যু এর মধ্যে ঢুকে গেছিল। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে এর আগের পর্বগুলোতে যখন শুনানি হচ্ছিল তখন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের ওয়ান অফ দ্য জাজেসদের থেকেও এই প্রশ্ন এসেছিল যে যদি কোনো কেন্দ্রে যেটা ভোটের জয়ের মার্জিন একটা নির্দিষ্ট শতাংশের কম হয়ে থাকে এবং সেখানে দেখা গেল যে ডিলিটেড ভোটারের সংখ্যা সেই শতাংশের থেকে বেশি হচ্ছে, তাহলে কি হতে পারে, তার আউটকাম কি হতে পারে, এই ধরনের অবজারভেশন একখানা সুপ্রিম কোর্টের কাছ থেকে সেই সময় এসেছিল। এবার আজকের শুনানিতে মেইনলি এই জিনিসটাই রাজ্য সরকারের তরফ থেকে, তখন তদানীন্ত রাজ্য সরকার, এখন তো রাজ্য সরকারকে নয়, কিন্তু আবেদনকারীদের তরফ থেকে এই ইস্যুটাকে তোলা হলো যে এমন অনেক কেন্দ্র আছে যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোটের মার্জিন, জয় পরাজয়ের যে মার্জিন, সেটা ডিলিটেড ভোটারের থেকে কম। অর্থাৎ যদি ভোটার ডিলিট না হতো এবং সেখানে যদি তারা ভোট দিতে পারতো তাহলে ফলাফল অন্য হতো, এটাই তাদের বলার উদ্দেশ্য ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এই ইস্যুতে আজকে ঢোকেনি। এবার তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলল এরকমটা যদি হয়ে থাকে তাহলে এই যে চার্ট, মানে যে চার্টটা আবেদনকারীদের তরফ থেকে সুপ্রিম কোর্টকে দেখাতে চাইছিলেন তারা, সেই চার্টটা সুপ্রিম কোর্ট বলল যে বাই ওয়ে ফাইলিং অ্যানাদার ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন আপনি এটাকে প্রেস করুন, এটা এইভাবে আমরা দেখতে চাইছি না। এটা একটা পার্ট। সুতরাং এই পার্টটা নিয়ে সাধারণ ভোটার যাদের নাম ডিলিট হয়েছে, যারা অপেক্ষায় আছে যে কবে ট্রাইব্যুনাল তাদের আপিলের শুনানি করবে, তাদের খুব একটা কনসার্ন নয় তারা, এই জন্যই যে তারা তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে গ্রিভান্স তার রিড্রেসালের জন্য অপেক্ষা করছেন। সুতরাং রাজনীতির কচকচানি হোক বা জয় পরাজয়ের জন্য যা কোর্টে বড় বড় রথি মহারথীর লড়াই, সেটা একদিকে, কিন্তু সাধারণ বৈধ ভোটারদের দুশ্চিন্তা আরেকদিকে। এবার সেই পার্টটাতে যেটা সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এলো সেটা হচ্ছে এই যে গতিতে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফাংশন করছে, তাতে মনেই বোঝা যাচ্ছে এটা যে এই সমস্ত অ্যাপিল, যে সংখ্যক অ্যাপিল পেন্ডিং আছে, তার নিষ্পত্তি হতে 4 থেকে 5 বছর 6 বছর লেগে যেতে পারে। এটা সাবমিশনের মাধ্যমে উঠে এলো, অবশ্যই এটা কোর্টের তরফে কোনো অবজারভেশন নয়, কিন্তু এই অ্যাঙ্গুইশটা কিন্তু আবেদনকারীদের তরফ থেকে গেল যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেভাবে ফাংশন করছে তাতে এই নিষ্পত্তি হওয়া মুশকিল। এবার এর মধ্যে তো অনেক ভোট আছে, শুধু বিধানসভা ভোটটাই একমাত্র ভোট পশ্চিমবঙ্গের জন্য তা তো নয়। আগামীতে পৌরসভা নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন আছে, তারপর আবার লোকসভা নির্বাচন আছে। তো এই পর্বে যদি এই ভোটারগুলো না ইনক্লুড হতে পারে, তাদের অ্যাপিলের যদি নিষ্পত্তি না হয়, শুধুমাত্র ভোটারদের অ্যাপিল নয়, ইলেকশন কমিশনও তো অনেকের তালিকাভুক্ত হওয়ার বিরুদ্ধে, মানে অনেক ভোটার তালিকাভুক্ত হয়েছে, তার এগেনস্টেও ইলেকশন কমিশনেরও অ্যাপিল আছে। তো এইগুলো যদি না হয়, যদি ডিসাইড না হয়, তাহলে তো খুব সমস্যা। এবার মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট আগের শুনানিগুলোতে বলেছিল যে হাইকোর্টকে অ্যাপ্রোচ করার কথা, তার ভিত্তিতে অনেকে হাইকোর্টকে অ্যাপ্রোচ করেছে। হাইকোর্ট কিছু ক্ষেত্রে অবশ্যই নির্দেশ দিয়েছে যে তাড়াতাড়ি অ্যাপিলে নিষ্পত্তি হবে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঠিক যে জায়গাটায় আমরা সবাই মিলে পৌঁছতে চাইছি যে মানুষের যাতে সুরাহা হয়, সুবিধা হয়, মানুষ যেন তাড়াতাড়ি বিচারটা পায়, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সে জায়গায় পৌঁছানো যাচ্ছে না। এটা খুব দুঃখজনক। মানে এমন টাইম টেকিং হয়ে যাচ্ছে, সেই মানে জাস্টিস এক্ষেত্রে এত ডিলেড, যে ডিলেডটা
অবিচারের পর্যায়ে চলে যাচ্ছে। এবার আমরা যেমন প্রথম দিকে আমি অনেককে সাজেস্ট করেছিলাম যে তারা আরটিআই করুন, কারণ এই আরটিআই গুলো পরবর্তীতে কাজে লাগতে পারে, যেহেতু এইদিকে টাইম টেকিং প্রসেসের মধ্যে চলে যাচ্ছে অ্যাডজুডিকেশনের পরে এখন এই অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচার পদ্ধতিটাও। তো আরটিআই যাদেরকে সাজেস্ট করেছিলাম সেরকম আরটিআই আমরা কিছু যেগুলো করেছিলাম, খুব ইন্টারেস্টিং রিপ্লাই আসছে। এটা একটা আরটিআই রিপ্লাই খুব রিসেন্ট এসছে, যেটা আমি দেখছি যে এখানটাতে অ্যাডজুডিকেশনের প্রপার কারণ জানতে চেয়েছিলাম, কারণ অ্যাডজুডিকেশনের প্রপার কারণ এবং তারপরে ডিলিশনের প্রপার কারণ কি কারণে আমি বাদ গেলাম, মেনলি এইটা জানারই উদ্দেশ্য ছিল। সেখানে ডিলিশনের কারণ সংশ্লিষ্ট আপনার থেকে ইআরওর অফিস থেকে এবং ইআরওর অফিস থেকে জানাচ্ছে যে তাদের কাছে কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নেই। মানে আমি ভোটার হিসেবে কেন বাদ গেলাম সেটা আমি জানতে চাইছিলাম, যে বাদ গেলাম যদি, তাহলে জুডিশিয়াল অফিসাররা যদি কোনো নোট দিয়ে থাকেন আমার বাদ যাওয়ার কারণ উল্লেখ করে, সেগুলো আমাকে জানানো হোক। তো সংশ্লিষ্ট অফিস জানাচ্ছে, ইলেকশন কমিশনের সংশ্লিষ্ট অফিস জানাচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নেই। মাথায় রাখবেন, আমি এখানে ABCD করে প্রায় F পর্যন্ত কোয়ারি করেছিলাম, প্রত্যেকটার ক্ষেত্রে তাদের একটাই রিপ্লাই যে আমাদের কাছে কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নেই। তো অবাক করার মতো ব্যাপার এটাই যে এদের কাছে কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নেই, অথচ নামটা আমার বাদ চলে গেল, আমি ভোটটা দিতে পারলাম না। এখন আমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি যে কবে আমার অ্যাপিলের পার্টটা অ্যাডজুডিকেট হবে। আমাকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলছে, যখন আমি একবার পিলার টু পোস্ট ছুটে বেড়াচ্ছি বিচার পাওয়ার আশায়, একবার ট্রাইব্যুনালে যাচ্ছি, একবার হাইকোর্টে যাচ্ছি, টাকার মানে প্রভূতভাবে অর্থ নষ্ট হচ্ছে, অনেকেরই ভুলভাল পরামর্শে বিভিন্ন জায়গায় এই গাদাগুচ্ছের এফিডেভিট হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। ইলেকশন কমিশনের অফিস বলছে, সংশ্লিষ্ট অফিস মানে যেখানে ডিলিট হয়েছে সেখানকার অফিসকে করবে আরটিআই স্বাভাবিকভাবে। তাহলে যদি তাদের কাছে ইনফরমেশন না থাকে তাহলে কিসের ভিত্তিতে আমি ডিলিট হলাম? মানে আমার ডিলিটেড হওয়ার কারণটাও তারা জানে না। এই ডিলিট হওয়ার যদি আমি কারণ না জানি, আমি একটা পক্ষ যে আমি নিজে জানি না কারণ কেন আমি ডিলিট হলাম, ইলেকশন কমিশন আমার অপর পক্ষ মানে প্রতিপক্ষ, সেও কারণ জানে না, তাহলে আমি ডিলিট হলামটা কি করে? খুব অবাক করার মতো ব্যাপার এটা। নিশ্চয়ই অ্যাপিলেট ট্রাইব্যুনাল এই সমস্ত জিনিসগুলোরও বিচার করবে, কিন্তু ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। অলরেডি ভোট চলে গেল, আগামী কটা ভোট আমরা এরকম অনেক এই জেনুইন ভোটাররা দিতে পারবে না, তার তো কোনো উত্তর কারোর কাছে নেই, দেশের সুপ্রিম কোর্টের কাছেও নেই। কারণ সুপ্রিম কোর্টও আজকের দিনে দাঁড়িয়ে মামলা আবার অ্যাডজনই হলো। কবে এটা তাড়াতাড়ি নিষ্পত্তি করা যাবে সেটাও সুপ্রিম কোর্ট বললো আগামী শুনানিতে জানাবে। তো আমাদেরকে এখন সেই আগামী শুনানির দিকে অপেক্ষা করে থাকা ছাড়া কোনো উপায় নেই। এবার যাদের সামর্থ্য আছে তারা হাইকোর্টকে অ্যাপ্রোচ করছে, কিন্তু মাথায় রাখতে হবে হাইকোর্ট কোনো অবস্থাতেই আপনার অ্যাপিলেট ট্রাইব্যুনালে করা অ্যাপিলটা নিষ্পত্তি করবে না। হাইকোর্ট শুধু অ্যাপিলেট ট্রাইব্যুনালকে ডাইরেকশন দিতে পারে যে সেটা যাতে আপনার করা অ্যাপিলটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে। সুতরাং আপনি হাইকোর্টে এসেই যে আপনি রেহাই ইমিডিয়েট পেয়ে যাবেন সেই ব্যাপারটা নয়, কিন্তু তার রাস্তাটা খুলতে পারে, এইটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট কি দিশা দেয়। তবে এর মধ্যবর্তী সময়ে আমি আবার সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আরটিআই করুন। আরটিআই ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল যা করার দরকার করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি আগেও বলেছি আমরা বিনামূল্যে এইটার ক্ষেত্রে যে কি করতে হবে, আরটিআই প্রোফার্মা দিয়ে দেবো, কি করতে হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো।